প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার তোমাদেরকে শুভেচ্ছা। এর আগে আমার 2টা ক্লাস প্রচার হয়েছে, তোমরা শুনে থাকবে আশা করি। আজকে আমরা আবারও তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আর একটা ক্লাস শুরু করছি। আর এই দুর্যোগের প্রাককালে করোনা ভাইরাসের এই দুর্যোগময় মুহূর্তে আমরা সবাই যার যার মতো ঘরে আছি, ভালো আছি, এটা আশা করি। সৃষ্টিকর্তার কাছে এটা আমাদের কামনা। তো শিক্ষার্থীবৃন্দ, আমি এর পূর্বে বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের প্রত্যয় অধ্যায় পড়িয়েছিলাম। তোমরা যারা দেখেছো বা এখনও দেখছো তারা বুঝতে পারবে আশা করি। আমি এই অধ্যায় থেকেই আর একটা অধ্যায় তোমাদেরকে আজকে পড়ানোর চেষ্টা করি, সেটা হলো সমাস। পূর্বের মতো আমি আবারও বলি যে সমাসও হলো নতুন শব্দ গঠনের একটা মাধ্যম বা প্রক্রিয়া। তো সমাস শব্দটি সমাস কি, কাকে বলে সে সম্পর্কে আমরা একটু কথা বলি। যে সমাস তৎসম শব্দ। সমাস শব্দের অর্থ সংক্ষেপণ। সমাস এর অর্থ সংক্ষেপণ, তাই না? সংক্ষেপণ কাকে সংক্ষেপ করে? 2 বা ততোধিক পদকে সংক্ষেপ করে এক পদে পরিণত করে। অর্থাৎ সমাসের সংজ্ঞা দিতে গিয়ে বলা যায় 2 বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই তোমাদেরকে, যে কচু, আদা ও আলু, এখানে 3টে বিশেষ্য পদ আছে। কচু, আদা এবং আলু 3টে বিশেষ্য পদ এবং একটা অব্যয় পদ আছে। ও এই সবগুলো পদের সমন্বয়ে আমরা সমাসের মাধ্যমে নতুন যে পদ লাভ করি সেটার নাম হলো কচ্চা-দা-লু। সুতরাং এই যে কচু, আদা ও আলু, এই 3টে পদকে কচ্চা-দা-লু একটা পদের মাধ্যমে প্রকাশ করাটাই হলো সমাস। আমরা জানি যে শব্দ গঠন প্রক্রিয়ায় সমাস অপরিহার্য একটি অধ্যায়। তাহলে সমাসের সংজ্ঞা দিতে যে আমরা কি শিখব? সমাস অ্যাকচুয়ালি সংস্কৃত ব্যাকরণের ধারণার থেকে সমাস ধারণাটা বাংলা ব্যাকরণে আসছে। যেহেতু আমরা প্রচুর পরিমাণে তৎসম শব্দ বাংলায় ব্যবহার করি, সমাস শব্দটাও একই রূপ তৎসম শব্দ, যার বাংলা অর্থ দ্বারা সংক্ষেপ করা বা সংক্ষেপণ করা বা ছোট করা। কাকে ছোট করে বা কাকে সংক্ষেপ করে? 2 বা 2-এর অধিক পদকে এক পদে পরিণত করার মাধ্যমে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে সমাসের কমপক্ষে 2টো পদ থাকে। সমাস সবচাইতে কম করে হলেও 2টো পদকে সংক্ষেপ করে এক পদে পরিণত করে। 2-এর অধিকও হতে পারে। যেমন আমরা দেখেছি কচু, আদা, আলু, ইট, কাঠ, পাথর। হ্যাঁ, এইভাবে সমাস নতুন শব্দ গঠন করে থাকে। আমরা সমাস চেনার আগে সমাস নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে আমরা কিছু কথা বলবো। তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, সমাস নির্ণয়ের ক্ষেত্রে 3টে পদ সম্পর্কে আমাদের ধারণা রাখা খুবই জরুরি। প্রথম হলো সমস্ত পদ। দ্বিতীয় সমস্যমান পদ। আর তৃতীয় ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। 3টার সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। প্রথম সমস্ত পদ।
কাকে বলে? সমস্ত পদ হলো সমাস নির্ণয় করার পর যে পদ পাই। সমাস প্রথম সমস্ত পদ। সমস্ত পদ কাকে বলে? সমাস নির্ণয় করার পদের পর যে পদ আমরা পাই সেটাকে সমস্ত পদ বলে, অর্থাৎ সমাস নির্ণীত পদ। আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। এখানে আমি মুছে ফেললাম এবং সবাই একটু খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ। যেমন যেমন আমি পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, এখানে এক কথায় এটাকে একটা বাক্য বলা যেতে পারে, অনেকগুলো পদ এর মধ্যে আছে। এটাকে আমি সমাসের মাধ্যমে নতুন শব্দ বলে থাকবো, সেটা হবে পঙ্কজ। পঙ্কজ। তাহলে পঙ্কে জন্মে যা সমাসের প্রক্রিয়ার মধ্য দিয়ে সংক্ষিপ্ত হয়ে এটার অর্থ দাঁড়ায় পঙ্কজ, অর্থাৎ সমাস নির্ণীত পদ হলো পঙ্কজ। এখানে পঙ্কজ শব্দটি সমস্ত পদ। দ্বিতীয় আমরা বলছিলাম সমস্যমান পদ। সমস্যমান পদ কি? অর্থাৎ সমস্যমান পদ বলতে তোমরা বুঝে থাকবে যে যে পদের মধ্যে সমাস হয়, অর্থাৎ সমাস একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে যে যে পদ ক্রিয়া করে, অর্থাৎ যে যে পদ সংক্ষিপ্ত হয়ে নতুন আরেকটি নতুন পদ তৈরি করে, তাকে সেই পদগুলোকে বলা হয় সমস্যমান পদ। অর্থাৎ যে যে পদের মধ্যে সমাস হয় তাকে বলা হয় সমস্যমান পদ। যেমন আলো ও বাতাস। এখানে আলো ও বাতাস, আলো বিশেষ্য পদ, বাতাস বিশেষ্য পদ ও অব্যয় পদ মিলে হবে একত্রিত হয়ে আলো বাতাস। তাহলে আমরা এই কথা বলতে পারি এখানে আলো, বাতাস ও সবগুলোকে একসাথে বলা হয় সমস্যমান পদ। আর আলো বাতাস এটাকে বলা হয় সমস্ত পদ। এখন আমরা আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে সমাস নির্ণয় করার জন্য অতিরিক্ত কোনো শব্দ, শব্দাংশ বা বর্ণ সমষ্টির প্রয়োজন হয়, যাকে আমরা বলি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সেটা কোনটা সেটাকে আমরা বলি যে ব্যাস বাক্য ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বলতে আমরা এটা বলবো যে সমাস নির্ণয় করার জন্য, সমাস নির্ণয় করার জন্য, সমাস নির্ণয় করার জন্য যে যে
বাক্য বা বাক্যাংশের প্রয়োজন হয় তাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। অর্থাৎ সমস্যমান পদগুলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের মাধ্যমেই বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের মধ্য দিয়েই সমস্ত পদে পরিণত হয়। আমরা এখানে তিনটা জিনিস শিখলাম, খেয়াল করে দেখো। একটা হলো সমস্যমান পদ কাকে বলে? যে পদের মধ্য দিয়ে বা যে পদ মিলে সমাস নির্ণয় হয় সেটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ সমস্যমান পদ। সমস্ত পদ হলো সমাস নির্ণয় করার পর যে পদটা আমরা পেয়ে থাকি সেটাকে বলা হয় সমস্ত পদ। আর ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য হলো সমাস নির্ণয় করার জন্য যে বাক্য বা বাক্যাংশের প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আমি এখন এক নজরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন পরীক্ষার খাতায় সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, পরীক্ষার খাতায় তোমাদের প্রশ্নের ভিতরে যেভাবে দেয়া থাকবে সেটার উত্তর কিভাবে লিখতে হবে সেটা একটু বলে দেই। যেমন দেয়া থাকবে হলো প্রদত্ত শব্দ, তারপরে আরেকটা কলাম থাকবে হলো ব্যাস বাক্য, আরেকটা কলাম থাকবে হলো সমাসের নাম। অর্থাৎ সমাস নির্ণয় করতে গেলে তোমার সমাস নির্ণীত যে পদ, সমস্ত পদ, সেই সমস্ত পদটাই তোমাকে দেয়া থাকবে। তুমি সমস্ত পদের বৈশিষ্ট্য দেখে তোমাকে ব্যাস বাক্য নির্ণয় করতে হবে বা সমস্যমান পদটাকে নির্ণয় করতে হবে, তারপরে সমাসের নাম লিখতে হবে। যেমন ঘর জামাই একটি সমস্ত পদ। আমরা এই ঘর জামাই পদটিকে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করব। এর ব্যাস বাক্য দাঁড়াবে ঘরে আশ্রিত জামাই। সমাসের নাম হবে মধ্য পদ লোপী কর্মধারয়। একটু খেয়াল করে দেখো, আমি প্রদত্ত শব্দ ব্যাস বাক্য সমাসের নাম। প্রদত্ত শব্দ ঘর জামাই, ব্যাস বাক্য হয়েছে ঘরে আশ্রিত জামাই। কেন হয়েছে, কিভাবে হয়েছে সেটা আমরা পরে আসবো, পরে ব্যাখ্যায় আসবো। আর সমাসের নাম হয়েছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এখন আমাকে সমাস নির্ণয় করার জন্য প্রথমে বুঝতে হবে যে সমাসের পূর্বপদ এবং পরপদ বলতে একটা বিষয় আছে। অর্থাৎ পূর্বপদ, এখানে পূর্বপদ ঘর, পরপদ জামাই, দুটো মিলে হয়েছে ঘর জামাই। ঘর জামাই এখানে সমস্ত পদ। ঘরে আশ্রিত জামাই, আশ্রিত এখানে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, সবকিছু মিলে এখানে হয়েছে সমস্যমান পদ। আর সমাসের নাম হয়েছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখন মধ্যপদলোপী কর্মধারয় সমাস কাকে বলে, কিভাবে গঠিত হয়, আমরা কর্মধারয় সমাস যখন নির্ণয় করব তখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব বা বুঝিয়ে দেব। এখানে সমাসের এই মূল আলোচনা এটুকুই, এখানে আর নতুন করে বলার কিছু নাই। এখন আমরা হাতে কলমে সমাস নির্ণয় করার জন্য চেষ্টা করব। প্রত্যেক প্রকার সমাসের বৈশিষ্ট্য জানা থাকলে সমাস নির্ণয় করা অত্যন্ত সহজ। তোমাদেরকে এখানে আরেকটু কথা বলে রাখি, তোমরা অবশ্যই আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু দুঃখের বিষয় আমরা বাঙালি হওয়ার পরেও মাতৃভাষার সমস্ত শব্দের অর্থ কিন্তু আমরা জানি না। অর্থাৎ সমস্ত শব্দের বিশ্লেষণ কিন্তু আমরা বলতে পারি না যে শব্দের অর্থ কি বা কিভাবে এই শব্দটা তৈরি হয়েছে। তো সমাস এই রূপতত্ত্বের
যে অধ্যায়গুলো আছে, সন্ধি, সমাস, উপসর্গ, প্রত্যয়, পদ পরিবর্তন, দ্বিরুক্ত শব্দ, এগুলো নির্ণয় করতে গেলে তোমাকে অবশ্যই শব্দের ব্যুৎপত্তি সম্পর্কে ধারণা থাকতে হবে। সমাস নির্ণয়কে আমি পূর্বেও বলেছি, প্রত্যয় নির্ণয় করার ক্ষেত্রে আমি বলেছি শব্দের ব্যুৎপত্তি জানতে হবে, শব্দের অর্থ জানতে হবে, শব্দটি তৈরি হলো কোথা থেকে সে সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তাহলেই এই সমস্ত অধ্যায় বাংলা ব্যাকরণের জটিল বলে মনে হলে এগুলো আসলে জটিল কিছুই না, এটা অত্যন্ত সহজ একটা অধ্যায়। আমি সমাসের প্রকার ভেদে যাই। সমাস 6 প্রকার। সমাস 6 প্রকার, অর্থাৎ বৈশিষ্ট্যগত দিক থেকে সমাস 6 প্রকার। যেমন প্রথমে যদি বলি দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অবৈভব সমাস, বহুব্রীহি সমাস। এই 6 প্রকারের সমাস আমরা বাংলা ব্যাকরণে দেখতে পাই। দুঃখিত, ছয় প্রকার সমাস: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস, অবৈভব সমাস, বহুব্রীহি সমাস। আমরা এখন তোমাদের বোঝার সুবিধার্থে একটা করে একটা সমাসের বৈশিষ্ট্য বলবো এবং তার উদাহরণগুলো বলবো। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই জায়গাটা অত্যন্ত খেয়াল রাখতে হবে যেন প্রত্যেক প্রকারের সমাসের বৈশিষ্ট্যগুলো তোমাদের মনে রাখাটা খুবই জরুরি। বৈশিষ্ট্য মনে রাখতে না পারলে কিন্তু তোমরা সমাস নির্ণয় করতে পারবে না। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই বাংলা দ্বিতীয় পত্রে সমাস থেকে একটা প্রশ্ন হবেই, 5 নম্বরের একটা প্রশ্ন হবে। সেই হিসেবে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা মন দিয়ে, আমি এখন যে কথাগুলো বলবো সেই কথাগুলো একটু মন দিয়ে খেয়াল করো। তাহলে আমরা এতক্ষণ, আমি পূর্বের পাঠ আরেকটু আলোচনা করি। এতক্ষণ আমরা কি শিখলাম? যে সমাস আমরা জানি, সমাস তৎসম শব্দ, এর অর্থ সংক্ষেপণ বা সংক্ষেপ করা। বাংলা ব্যাকরণে সমাস বলতে বোঝায় 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত করার প্রক্রিয়া বা মাধ্যম, তাকেই সমাস বলা হয়। সমাসের পূর্বপদ এবং পরপদ বলতে 2টা জায়গা আছে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ আর ব্যাস বাক্য, এই 3টা অংশ মিলেই মূলত সমস্যমান পদ তৈরি হয়। আর সেই সমস্যমান পদগুলো যখন সংক্ষিপ্ত হয়ে এক পদে পরিণত হয়, সেই এক পদটাকে বলা হয় সমস্ত পদ। আমরা প্রত্যেক প্রকার সমাসের বৈশিষ্ট্য শিখব এবং সেই বৈশিষ্ট্য থেকে সমাস নির্ণয় করার চেষ্টা করব। প্রথমে আমি দ্বন্দ্ব সমাসে চলে যাই। দ্বন্দ্ব সমাস সংজ্ঞা অনুযায়ী দ্বন্দ্ব সমাস বলতে বোঝায় 2 বা, আমি এখানে আবারও বলি তোমাদেরকে, সমাস কয়টা পদকে সংক্ষেপ করে? সমাস কমপক্ষে 2টো পদকে সংক্ষেপণ করে। 2-এর অতিরিক্ত পদও থাকতে পারে, তবে কমপক্ষে 2টো পদকে এক পদে পরিণত করে। কাজেই দ্বন্দ্ব সমাসের সংজ্ঞায় আমরা বলছি যে 2 বা ততোধিক সমান পদ দ্বারা যে সমাস গঠিত হয়
এবং উভয় পদের অর্থের প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। প্রিয় শিক্ষার্থী, দ্বন্দ্ব সমাসের সংজ্ঞায় বা বৈশিষ্ট্যে আমরা বলছি দুই বা ততোধিক সমান পদ দ্বারা যে সমাস গঠিত হয় এবং উভয় পদের অর্থের প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। অর্থাৎ আমরা যে বলছিলাম যে সমাস কমপক্ষে দুটো পদকে এক পদে পরিণত করে, কম করে হলেও দুটো পদকে এক পদে পরিণত করে। তাহলে দ্বন্দ্ব সমাসে বলছে যে হয় দুই অথবা দুইয়ের অধিক সমান পদ। এখানে একটু কোশ্চেন থেকে যায়, এই সমান পদ বলতে কি বোঝায়? সমান পদ দ্বারা যে সমাস গঠিত হয় এবং উভয় পদের অর্থের প্রাধান্য পায়। এই অর্থের প্রাধান্য বলতে কি বোঝায় এই জায়গাটা তোমাদেরকে জানতে হবে, তাকে দ্বন্দ্ব সমাস বলে। আমি এখানে বলে রাখি, সমান পদ বলতে বোঝানো হচ্ছে পদের দিক থেকে সমান, পদের দিক থেকে সমান। অর্থাৎ পূর্ব পদ যদি সমান পদ বলতে বোঝানো হচ্ছে একই ধরনের পদ, দুই বা ততোধিক একই ধরনের পদ দ্বারা যে সমাস গঠিত হয় এবং ওই একই ধরনের পদের প্রত্যেকটার অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে একই ধরনের পদ বলতে আমি বোঝাচ্ছি পূর্ব পদ যদি বিশেষ্য পদ হয়, ধরো তোমার দুটো পদ মা ও বাবা, সংক্ষিপ্ত হয়ে হয় মা বাবা। এখানে মা পূর্বপদ, বাবা পরপদ, মা বিশেষ্য, বাবা বিশেষ্য। এই কারণে এই দুটো সমান পদ, অর্থাৎ একই ধরনের দুই বা ততোধিক পদ যদি বসে তাহলে সেটা দ্বন্দ্ব সমাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যদি না তার মধ্যে অন্য কিছু না থাকে। আচ্ছা, উভয় পদের অর্থের এই উভয় পদের অর্থের প্রাধান্য বলতে বোঝানো হচ্ছে যে এই পূর্বপদ এবং পরপদ উভয় পদ আলাদা আলাদা কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয় হতে হবে। অর্থাৎ প্রত্যেকটা পদের আলাদা অস্তিত্ব থাকবে সমাসের মধ্যে। যেমন মা বাবা, সংক্ষিপ্ত হয় মা বাবা, এখানে মাকেও যেরকম বোঝাচ্ছে বাবাকেও বোঝাচ্ছে, একজনকে কিন্তু বোঝাচ্ছে না, কাউকে বাদ দিয়ে কিছু বোঝাচ্ছে না। এই অর্থে উভয় পদের অর্থের প্রাধান্য বলা হয়। অর্থাৎ দুই বা ততোধিক পদ দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু, বিষয়কেই বোঝাইতে হবে। দুই বা ততোধিক পদ দ্বারা একটা ব্যক্তি বস্তুকে বোঝালে কিন্তু দ্বন্দ্ব সমাস হবে না, সেটা অন্য কোনো সমাস হবে। এই অর্থে বলা হচ্ছে অর্থের প্রাধান্য। অর্থাৎ পূর্বপদ পরপদ যত পদই থাক না কেন প্রত্যেকটা পদের অর্থ থাকতে হবে এবং ভিন্ন ভিন্ন ব্যক্তি বস্তুকে বোঝাতে হবে। যেমন মা বলতে মা একজন, বাবা বলতে বাবা আরেকজন, এখানে দুজন লোককে বোঝাচ্ছে। এ কারণে এটা অর্থের প্রাধান্যযুক্ত সমান পদ। দ্বন্দ্ব সমাসের এই একটাই বৈশিষ্ট্য, এটা যদি মাথায় মনে রাখতে পারো তাহলে আর দ্বন্দ্ব সমাস ভুল করার কোনো সম্ভাবনা থাকবে না। আমি এই জায়গাটুকু একটু মুছে দিলাম, তোমরা খেয়াল করে দেখো যে দ্বন্দ্ব সমাসের মধ্যে আর কি কি থাকে সেই জায়গাটা একটু বোঝানোর চেষ্টা করি। শিক্ষার্থীবৃন্দ, দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য হয় ও, অর্থাৎ দ্বন্দ্ব সমাসের দুই পদ, তিন পদ, যত পদই সংক্ষিপ্ত হয়ে এক পদ হোক না কেন তার ব্যাসবাক্য হবে ও। সকল দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্য হবে ও। এখন আমরা দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ বলতে অর্থের, শব্দের অর্থের এবং পূর্বপদ পরপদের সম্পর্কের ভিত্তিতে দ্বন্দ্ব সমাসের অনেক প্রকারভেদ করা যেতে পারে। যেমন মিলনাত্মক দ্বন্দ্ব,
বিরোধার্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, সমার্থক দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব, এরকম 12 প্রকারের দ্বন্দ্বের প্রকারভেদ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার স্বার্থে আমি এখানে একটা কথা বলে রাখি যে দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ যত প্রকারেই থাক না কেন, পরীক্ষার উত্তরপত্রে তোমরা দ্বন্দ্ব সমাস লিখলেই চলবে। এটা সহার্থক না বিরোধার্থক, মিলনাত্মক নাকি সমার্থক, এত কিছু লেখার প্রয়োজন পড়বে না। তবে দ্বন্দ্ব সমাসের যে দ্বন্দ্ব সমাসটা অলুক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব সমাসের নাম অলুক দ্বন্দ্ব লিখতে হবে। যদি সেখানে দ্বন্দ্ব লেখো তাহলে কিন্তু সেটা হবে না। তাহলে আমরা অলুক দ্বন্দ্বের বিষয়টা সম্পর্কে একটু জানব। যেমন অলুক দ্বন্দ্ব, যে দ্বন্দ্বের উভয় পদের সমান বিভক্তি সমস্ত পদে লোপ পায় না, তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। অলুক দ্বন্দ্বের ব্যাসবাক্য হয় ও। একটু মন দিয়ে খেয়াল করো যে আমরা বলছিলাম যে দ্বন্দ্ব সমাসের অনেক প্রকারের অর্থের শব্দের অর্থ অনুযায়ী অনেক প্রকারের প্রকারভেদ করা যেতে পারে। তবে এত প্রকারের মধ্যে যাওয়ার দরকার নাই, যে অর্থই বোঝাক না কেন আমরা সবগুলোকে দ্বন্দ্ব সমাসই লিখব। তবে যে দ্বন্দ্বটা অলুক দ্বন্দ্ব হবে সেই অলুক দ্বন্দ্বের কথা অবশ্যই অলুক দ্বন্দ্ব লিখতে হবে তার নামের পিছনে। তাহলে অলুক দ্বন্দ্ব আমরা চিনব কিভাবে? অলুক শব্দের অর্থ লোপ না পাওয়া। অলুক শব্দের অর্থ লোপ না পাওয়া। কি লোপ না পাওয়া? বিভক্তি লোপ না পাওয়া। আমরা এখানে বিভক্তি সম্পর্কে তোমাদের একটু সমাস নির্ণয় করার পূর্বে বিভক্তি সম্পর্কে ধারণা দেওয়ার প্রয়োজন ছিল। শিক্ষার্থীবৃন্দ, আমি আগামী ক্লাসে অবশ্যই আগে বিভক্তি পড়ি, তারপরে অন্য সমাস নির্ণয় করার জন্য চেষ্টা করব। তো অলুক শব্দের অর্থ বিভক্তির লোপ না পাওয়া। আমরা জানি যে বিভক্তি এক ধরনের, বিভক্তিকে বলা হয় অনুসর্গ, এক ধরনের অব্যয়বাচক যা শব্দমূল বা শব্দের পরে বসে, এক কথায় শব্দের পরে বসে বাক্যের মধ্যে একটা পদের সাথে আর একটা পদের অন্যায় সাধন করে, সম্পর্ক সাধন করে। তো এই যে দ্বন্দ্বের উভয় পদের সমান বিভক্তির লোপ না পায়, অর্থাৎ সমান বিভক্তি বলতে উভয় পদে, প্রথম পদে যদি সপ্তমী বিভক্তি থাকে, দ্বিতীয় পদেও, পূর্ব পদে যদি সপ্তমী থাকে, পর পদেও সপ্তমী থাকতে হবে। এরকম যদি বিভক্তিযুক্ত কোনো পদ থাকে যেটা সমস্ত পদে সংক্ষিপ্ত হওয়ার কথা, কিন্তু সংক্ষিপ্ত না হয়েও যদি বিভক্তি থেকেই যায়, তাহলে সেটাকে আমরা অলুক দ্বন্দ্ব বলবো। তাছাড়া দ্বন্দ্বের সকল বৈশিষ্ট্যই এই অলুক দ্বন্দ্বের মধ্যে থাকবে। এর ব্যাসবাক্য হবে ও, একই যথারীতি দ্বন্দ্ব সমাসের মতোই ও হবে ব্যাসবাক্য। আমি একটা উদাহরণ দিলে তোমরা আরো বুঝতে পারবে। শিক্ষার্থীদের একটু খেয়াল করো মন দিয়ে। খেয়াল করো, যেমন কোলে পিঠে, একটা সমস্ত পদ দেওয়া আছে কোলে পিঠে। এখন এই কোলে পিঠের সমাস নির্ণয় করতে হবে আমাদের। আমরা সমাস নির্ণয় করার আগে পূর্বপদ আর পরপদের পরিচিতিটা আগে জেনে নেব। এখানে আছে কোলে, প্রথম পূর্বপদ, পরপদ আছে পিঠে। আমরা কোল বলতে বিশিষ্ট পদ বুঝাই কোল, পিঠ বলতেও
বিশেষ্য পদ বোঝাই। আমাদের সাধারণত এই সমাস নির্মিত পদটাকে বাক্যে যখন আমরা অনেক হরহামেশায় প্রয়োগ করে থাকি, যে তোমাকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম, তুমি আমার কথা রাখলে না। তো এখানে কোলে পিঠে শব্দটা উভয় পদ সমান, কোল আর পিঠ বিশেষ্য পদ, উভয় পদই সমান। আমরা অলুক দ্বন্দ্বের বৈশিষ্ট্য বলছিলাম যে উভয় পদের সমান বিভক্তি সমস্ত পদে লোপ না পাইলে তাকে অলুক দ্বন্দ্ব বলে। আমরা জানি সমাসের কাজ কি। সমাসের কাজ হলো অনেকগুলো পদকে সংক্ষিপ্ত করে এক পদে পরিণত করা। তাহলে সেখানে মূল পদ সংক্ষিপ্ত হবে, অব্যয় পদ সংক্ষিপ্ত হবে, তার ভিতরে বিভক্তি থাকলে সেটাও সংক্ষিপ্ত হবে বা উঠে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে। কিন্তু অলুক দ্বন্দ্ব এমন এক পদের দ্বন্দ্ব সমাস যার ভিতরে এই বিভক্তিগুলোকে কোনো মতেই লুপ্ত করা যায় না। যেমন আমি যেখানে এই সপ্তমী বিভক্তি এ মুছে দিই, তাহলে এর অর্থ দাঁড়ায় কল্পিত। তো কল্পিত বলতে কোনো শব্দ আমরা বাক্যে প্রয়োগ করি না, কিন্তু কোলে পিঠে আমরা বাক্যে প্রয়োগ করি। তাহলে এই কোলে পিঠে উভয় পদ সমান, উভয় পদের অর্থের প্রাধান্য পাইছে। কোল এক বস্তু, পিঠ আর এক বস্তু। উভয় পদের পূর্ব পদে একটা বিভক্তি আছে, সমস্ত পদে এই বিভক্তিটা থাকার কথা না, তারপরেও আছে। অর্থাৎ এই বিভক্তিকে লুপ্ত করার কোনো ক্ষমতা আমাদের নাই বলে এটা অলুক দ্বন্দ্ব। আমরা এর ব্যাস বাক্য কি লিখবো? কোলে ও পিঠে সমাসের নাম অলুক দ্বন্দ্ব। শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বন্দ্ব সমাসের সকল বৈশিষ্ট্য বলে ফেললাম। এখন মন দিয়ে যদি তোমরা শুনে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে। আমি কয়েকটা উদাহরণ দিয়ে তারপর তোমাদেরকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। খেয়াল করো, যেমন তোমার হিতাহিত, হতাহত, দম্পতি, মায়েঝি, এই সমস্ত পদগুলোর হিতাহিত, হতাহত, দম্পতি, মায়েঝি, এই সমস্ত পদগুলোর সমাস নির্ণয় করার পূর্বে আমরা পদ সম্পর্কে জেনে নেব। প্রথম পদ হিতাহিতের প্রথম আছে পূর্ব পদ হলো হিত, পরের পদ অহিত। হিত কল্যাণ, অহিত অকল্যাণ, এটাকে এক অর্থে বিশেষণ বলা যেতে পারে। দুটো পদই সমান পদ, একই ধরনের পদ। হতাহত, হত মানে নিহত, আর পরেরটা হলো আহত, তাই না? এখানে আছে দম্পতি, এই দম্পতি দিয়ে দম বলতে বোঝায় জায়া, আর পতি বলতে বোঝায় স্বামীকে। অর্থাৎ জায়া ও পতি উভয় পদই সমান এবং উভয় পদের অর্থই প্রাধান্য পাইছে। এখানে একটা পদ না থাকলে তাকে দম্পতি বুঝাবে না। অর্থাৎ জায়া না থাকলে পতি থাকলে দম্পতি হবে না, পতি থাকলে জায়া না থাকলে দম্পতি হবে না। এই কারণে উভয় পদের অর্থের প্রাধান্য পেয়েছে। মায়ে ঝি, হ্যাঁ, এখানে মা আর ঝি উভয় পদের সাথে একটা করে সপ্তমী বিভক্তি যুক্ত আছে। সমাস নির্ণয় করতে গেলে আমরা বলবো কি, হিত, আমরা জানি বৈশিষ্ট্য অনুযায়ী দ্বন্দ্ব সমাসের উদাহরণ এগুলো, এবং দ্বন্দ্ব সমাসের ব্যাস বাক্য হয় ও, তাহলে হিত ও অহিত, হত ও আহত, দম্পতি হবে জায়া ও পতি, মায়ে ঝিয়ে হবে মায়ে ও ঝিয়ে। এখানে উভয় পদে বিভক্তি আছে বলে এটা অলুক দ্বন্দ্ব, কারণ এই বিভক্তি বাদ দেওয়া যাবে না। এই বিভক্তি বাদ দিলে তখন শব্দ হবে মায়ে ঝি, মায়ে ঝি, মায়ে ঝি, হ্যাঁ, মায়ে ঝি হবে না, শব্দই হবে না। এখন আমরা সমাসের নাম লিখবো। এটা দ্বন্দ্ব, এটা দ্বন্দ্ব, এটাও দ্বন্দ্ব, শেষেরটা অলুক দ্বন্দ্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুমুদিনী কলেজের অনেক মেধাবী শিক্ষার্থী, তোমাদের এই
অঘোষিত নির্বাসন যাকে বলা যায়, বাড়িতে আমরা সবাই বন্দি অবস্থায় আছি। আল্লাহ আমাদেরকে, সৃষ্টিকর্তা আমাদেরকে খুব তাড়াতাড়ি আলোর মুখ দেখাবে, এই রাহু থেকে আমরা মুক্তি পাবো এই আশা করি। তোমরা আসো সবাই, সামনে হয়তো এইচএসসি পরীক্ষাও শুরু হয়ে যাবে। আবার যারা 19-20 শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলে তাদেরও দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে, সামনেই ক্লাস শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই লকডাউনের দিনগুলোতে বা বাড়িতে অলস বসে থাকার দিনগুলোতে তোমাদেরকে একটু শেখানোর জন্য ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি। আশা করি তোমরা মন দিয়ে শুনবে এবং সাথে সাথেই গ্রামার বই বের করে সেই অধ্যায় থেকে একটু দেখার চেষ্টা করবে। তাই আমার কথা এবং বই পড়লে বিষয়টা তোমাদের জন্য আরও সলভ করাটা সহজ হয়ে যাবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ জীবন কামনা করি। আবার পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আবার সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।